আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এইচএসসি রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। এই প্রশ্নটা এসেছিল ঢাকা বোর্ডে 2019 সালে। সো যারা এইচএসসিতে আছো তাদের জন্য আজকের ভিডিওটা। এবং এইভাবে আমাদের প্রত্যেকটা টপিক মানে রাইট ফর্ম অফ ভার্বসের ওপরে সকল বোর্ডে সকল যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো আমরা প্র্যাকটিস সেশনের মধ্য দিয়ে শেষ করে ফেলবো ধীরে ধীরে। এবং প্র্যাকটিস করতে করতেই আসলে আমরা মানে যে কোনো গ্রামারে বা যে কোনো সাবজেক্টেই সেটা হতে পারে, শুধু গ্রামার না, সব সাবজেক্টেই কিন্তু দেখা যায় যে প্র্যাকটিস যত বেশি তুমি করবা বা যত বেশি তোমার ভিতরে প্র্যাকটিসের যে বিষয়টা এটাকে তুমি গ্র করার চেষ্টা করবা, বা কি বলে যে প্রতিনিয়ত নিজে নিজে একটু চেষ্টা করবা, বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা, তখন সেই জিনিসটা আমাদের মধ্যে দীর্ঘস্থায়ী হয়। এবং এই দীর্ঘস্থায়ী বিষয়টাই আসলে আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য, লক্ষ্য, এবং এইটাই আমাদের থাকতে হবে। তো যাই হোক, একটু নীতি নৈতিকতামূলক কথা বলে নিলাম, ঠিক আছে। তো রাইট ফ্রম ভার্বস মানে ইংরেজিতে যে বিষয়টা প্র্যাকটিস, ইংরেজিতে আসলে একটু মানে যে প্র্যাকটিসের বিষয়টা নিয়ে কথা বলছিলাম অ্যাকচুয়ালি। তো ইংরেজিতে প্র্যাকটিসের যে বিষয়টা সেটা একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখি যে যখন এক্সাম হলে আমরা চলে যাই মানে পরীক্ষা দিতে, অন্যান্য সাবজেক্টে কিন্তু তুমি কোশ্চেন হুবহু কমন পেয়ে যাবা, একদম হুবহু কমন পেয়ে যাবা, বা একটু চেঞ্জ করে তোমাকে দেওয়া হবে। বাট ইংরেজিতে দেখা যায় যে তুমি যেটা আনসার করতেছো এটা কি আদৌ রাইট হচ্ছে নাকি রং হচ্ছে এটা তুমি নিজেও জানো না, ঠিক আছে। এটা এক্সাম হলে কিন্তু আমাদের প্রত্যেকের সাথে ঘটেছে এবং তোমাদের সাথেও আশা করি ঘটে এই বিষয়গুলো। তো যখন তুমি একদম প্রপার প্র্যাকটিস করবা, একদম রাইট ওয়েতে প্র্যাকটিস করবা যে কেন এই জিনিসটা হচ্ছে, এই কারণটা যখন তুমি বুঝতে পারবা, জানতে পারবা, তখন আসলে তোমার কাছে মনে হবে যে না, তুমি যে অ্যান্সারটা করতেছো এটা একদম 100% রাইট, ঠিক আছে। তো সেই আহ, মানে যেই কনফিডেন্সটা তোমার মাঝে গ্রো করে দেওয়ার জন্য আসলে এই ক্লাসের আয়োজন করা। এবং আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে এই ক্লাসগুলোর মানে করতে করতে প্র্যাকটিস করতে করতে তো অবশ্যই শিখবা তোমরা। তবে যদি একটা গোছানো প্রস্তুতি চাও ইংরেজিতে, এবং যেখানে আসলে কি থাকবে, রাইটিং পার্ট থাকবে, ফ্রি হ্যান্ড রাইটিংটা তুমি মানে তুমি কিভাবে লিখবা, তারপরে হচ্ছে যে কোনো টপিক থেকে কোশ্চেন আসলে কিভাবে তুমি আনসার করবা, কিভাবে তোমার আনসারটা একটু বেশি সুন্দর করা যায়, কিভাবে তোমার লিখিত পার্টগুলোতে মার্ক বেশি পাবা তুমি, কিভাবে তোমার এই যে এই গ্রামারগুলা সেটা একদম প্রপার ওয়েতে একদম কনসাইজভাবে মানে একদম সিলেক্টেডভাবে যেই গ্রামারগুলো দরকার, এবং কোন জায়গাটা কোন পয়েন্টটা তোমাকে বুঝতে হবে, কোনটা তোমাকে জানতে হবে, কোনটা জানলে তুমি বেশি মার্ক পাবা, এবং কেন কোন গ্রামারটার ইউজ হচ্ছে। এই যে দেখো, তুমি কিন্তু দীর্ঘ 12 বছর ধরে পড়াশোনা করতেছো, এই এইচএসসিতে পড়ো মানে 10-12 বছর এরকম একটা মানে পড়াশোনা করতেছো, এবং ইংলিশটা কিন্তু এতদিন ধরে তুমি শিখে আসতেছো, অথচ তোমার ল্যাকিংস আছে বলেই কিন্তু তুমি এই ভিডিওটাতে ক্লিক করছো, রাইট। সো যেহেতু তোমার ল্যাকিংস আছে, আমি এতটুকু তোমাকে মানে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, ঠিক আছে, যে আজকের ক্লাসগুলো মানে আজকের না, শুধু মানে আমাদের কোর্স যেটা আছে, আমার একটা কোর্স আছে আসলে সেটা সম্পর্কেই কথা বলছিলাম, যে কোর্সটা যদি তোমরা করে ফেলো মানে একদম গোছানো একটা প্রস্তুতি হয়ে যাবে। সেখানে রাইটিং আছে, সেখানে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং তুমি লিখবা সেই মানে সেই টপিকগুলো নিয়ে আমি ডিসকাস করেছি, সেই ক্লাসগুলো রয়েছে। তারপর হচ্ছে প্রত্যেকটা গ্রামার টপিকের উপরে ক্লাস আছে, সব কিছু নিয়ে মানে একদম এইচএসসির জন্য একদম কি বলে যে এই কোর্সটা সবচেয়ে বেস্ট একটা কোর্স বলে আমি মনে করি ইংরেজির ওপরে। হ্যাঁ, এটা শুধু আমার কোর্স বলে বলছি না, বা আমি মানে ভালো পড়াই বা ভালো কি শিখাই এই জন্য বলছি না, বিষয়টা এরকম না। সো তোমাদের যাতে উপকার হয় সেই জন্য আসলে বলছি, ঠিক আছে। সো কোর্সের সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও তাহলে আমার মানে স্ক্রিনে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব সেখানে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার ফলে বা পরে আসলে আমি তোমাদেরকে কোর্সের ডিটেলসটা বলে দিব যে কিভাবে কি করতে হবে, কত টাকা কোর্স ফি, এবং সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তারপরে তুমি আমার কোর্সে এনরোল করতে পারো। হ্যাঁ, ফ্রি ক্লাস থাকবে কিছু, সেগুলো দেখে টেকে তোমার যদি মনে হয় যে না সব ঠিকঠাক আছে তাইলে তুমি জয়েন করতে পারো। এবং শুধুমাত্র কিন্তু ক্লাসই থাকবে না, এখানে আমি এক্সাম নিব, তারপরে হচ্ছে মানে কি বলে যে তোমাকে পিডিএফ লেকচার শিট দেওয়া হবে, প্রদান করা হবে। তার মানে ফুল একটা কি বলে যে একটা এনভায়রনমেন্ট পড়াশোনার বা একটা ফুল কোর্স। এবং আমি এখানে বেশি স্টুডেন্ট নিব না আসলে, হ্যাঁ, কারণ আমার এখানে এক্সাম নিতে হবে, এবং সেই জায়গাটা থেকে আমি কিছু সংখ্যক স্টুডেন্ট নিব যাদেরকে একদম প্রপার ওয়েতে আমি তৈরি করে দিতে পারবো। সো যারা এইচএসসিতে আছো তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং যোগাযোগ করে আমার কোর্সটা মানে চাইলে তোমরা এনরোল করতে পারো ফ্রি ক্লাস দেখে। চাইলে তোমাদের যদি মনে হয় যে না পারফেক্ট এবং আমার দরকার আসলে ইংরেজি শেখা, ইংরেজিতে আমার যে দুর্বলতা আছে সেটাকে কাটিয়ে তোলা আমার আসলেই দরকার, তাহলে ডেফিনেটলি কোর্সে এনরোল করে ফেলতে পারো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, চলো আমরা সলভ করে ফেলি এই প্যাসেজটা। এবং রাইট ফ্রম ভার্বে তোমাদের যে জিনিসটা হয় সেটা কিন্তু প্যাসেজ থেকেই কোশ্চেন হয়, এরকম একটা প্যাসেজ চলে আসে, এবং সেই প্যাসেজ থেকে তোমাদেরকে দেখা যায় যে আমার যেটা মনে হয় যে তোমাদের এইচএসসির মানে এসএসসির চাইতে এইচএসসিতে রাইট ফ্রম ভার্ব সলভ করাটা একটু বেশি ইজি।
কারণ হচ্ছে, বা ইজিয়ার বলতে পারি, কারণ এখানে ভার্বগুলো যেভাবে দেয়া থাকে, আর এই এসএসসিতে কিন্তু বক্স থেকে পিক করতে হয়, তারপরে আবার হচ্ছে তোমার সেটা চেঞ্জ করতে হলে চেঞ্জ করে বসাই ফেলতে হয়। তো সেই জিনিসগুলো আসলে অনেক কঠিন, বাট এইচএসসিতে রাইট ফর্ম অফ ভার্ব সলভ করাটা একটু ইজিয়ার। এবং এখানে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে 10-10ই আসে, মানে 10টা থাকলে মনে হয় 5 মার্ক থাকে এখানে, আই গেস। বাট এখানে 10টার ভিতরে মানে যে 5 মার্ক থাকে, এখানে 5-5ই পাওয়া আসলে পসিবল। এবং 10টার ভিতরে 10টাই ঠিক করা পসিবল রাইট ফর্ম ভার্বে, যদি তুমি ঠিকভাবে বুঝে শুনে প্র্যাকটিস করতে পারো। তো যখন আমরা আসলে এই ধরনের প্রশ্ন সলভ করব, মানে রাইট ফর্ম ভার্বের, তখন প্রথমেই তোমাকে যে জিনিসটা জেনে নিতে হবে সেটা হচ্ছে এই প্যাসেজটা এই প্যাসেজটা আসলে কোন টেন্সের উপরে রয়েছে। মানে এটা কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স, এই দুইটার মধ্যে তোমাকে আগে নির্ণয় করে নিতে হবে যে এই প্যাসেজটা ফুললি কোন টেন্সের উপর ডিপেন্ডেবল। সো আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখতে পাবো এখানে আছে ইজ, তারপরে যে এই জায়গাটায় আছে ইজ, তারপরে এই জায়গাটায় আছে ইজ। তার মানে কি এই পুরা সব জায়গায়, মানে যেই যেই জায়গাগুলো ইজ আছে, এই সব জায়গায় মানে ফুল প্যাসেজটা দেখে আমরা এতটুকু বুঝতে পারতেছি যে ইজ ভার্বটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের, এবং ফুল প্যাসেজটা আসলে প্রেজেন্ট টেন্সের উপরে লেখা। এটা তোমার পড়তেও হবে না, একটু ট্রিকি ওয়েতে তুমি যদি একটু ফাইন্ড করার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো, তাহলেই বোঝা যায় যে এটা আসলে প্রেজেন্ট টেন্সে আছে। তার মানে এখানে যতগুলো ভার্ব বসবে আজকে, বা এই যে 10টা ভার্ব এখানে বসবে, সবগুলাই আসলে কি প্রেজেন্ট ওয়েতে বসবে, বা প্রেজেন্ট টেন্স হিসেবে এখানে বসবে, প্রেজেন্ট টেন্স হিসেবে এখানে ব্যবহার করা হবে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দুই একটা সেন্টেন্স এরকম থাকতে পারে যেটা প্রেজেন্ট টেন্সের ভিতরেও, বা প্রেজেন্ট টেন্সের একটা প্যাসেজের ভিতরেও পাস্ট টেন্সের দুই একটা কথা মানে সে বলে দিতে পারে। এখন সেটা তোমাকে মিনিং অনুযায়ী বের করে তারপরে সেটা তোমাকে লিখতে হবে। ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে, যেটা বলে নিব সেটা হচ্ছে তোমাকে সাবজেক্ট, মানে এখানে এই রাইট ফর্ম ভার্ব সলভ করতে গেলে আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা বুঝতে হবে। এগুলো নিয়ে আমি আমার যে কোর্সের কথা বললাম আর কি, সেই কোর্সে কিন্তু ডিটেলসে আলোচনা করেছি। তো যাই হোক, আমি ছোট্ট করে যে বিষয়টা সেটা মানে ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা বসে। দ্যাট মিনস সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা হবে প্লুরাল, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তোমার ভার্বটা হবে সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে সাবজেক্ট যখন প্লুরাল হচ্ছে তখন ভার্বটা কি হচ্ছে প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা কি হচ্ছে সিঙ্গুলার। আমরা সবাই সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল এটা চিনতে পারি, কিন্তু ভার্ব কখন সিঙ্গুলার এবং প্লুরাল হয় এটা আমাদেরকে জানতে হবে। তো তোমাদের জ্ঞাতার্থে বা তোমাদেরকে জানানোর জন্য আমি এটা বলে রাখতেছি, সেটা হচ্ছে যদি ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, যখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে তখন সেই ভার্বটা হবে সিঙ্গুলার। আর যখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত না হবে, মানে হবে না, তখন সেটা হবে প্লুরাল। দ্যাট মিনস যদি আমার একটা প্লুরাল সাবজেক্ট থাকে তাহলে আমি যেই ভার্বটা বসাবো সেখানে আমার প্লুরাল ভার্ব বসাতে হবে। তার মানে কখনোই সেই ভার্বটার সাথে আমার এস বাই এস যোগ করা যাবে না। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। আমরা একটু সলভ করি তাহলে আরও ক্লিয়ার হইতে পারবা। সো আমাদের যেই প্যাসেজটা ছিল আমি একদম বাংলা মিনিং করে করে বুঝাই দিব, সমস্যা নাই। এখানে বলা হচ্ছে ক্রিকেট ইজ দ্য পপুলার গেম, ক্রিকেট হচ্ছে একটা জনপ্রিয় খেলা। বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড ড্যাশ প্লেজার ফ্রম দিস গেম, এই গেমটা থেকে তারা আনন্দ পায়, বা এই গেম খেলে তারা আনন্দ পায়, দেখে আনন্দ পায়, ইয়াং এবং ওল্ড সবাই। ঠিক আছে, তার মানে এখানে দুইটা জিনিস নিয়ে কথা বলছে, দেখো ইয়াং এবং দ্য ওল্ড। সো দুইটা জিনিস যখন আছে তার মানে কি সাবজেক্টটা কি প্লুরাল, আর সাবজেক্ট যখন প্লুরাল হবে ভার্বটা কি হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে। আর আমরা অলরেডি জেনে গেছি যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, মানে এই ফুল প্যাসেজটা কোন টেন্সে আছে প্রেজেন্ট টেন্সে আছে। তার মানে এখানে কি হবে, এখানে গেট ভার্বটা এরকমই থাকবে। ঠিক আছে, এটা চেঞ্জ হবে না। এখানে যে ব্র্যাকেটে গেটটা লেখা আছে ওইটা গেটই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না, কারণ ভার্বটা সাবজেক্টটা প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হওয়ার জন্য আমাদের ভার্বটা প্লুরাল হবে। এবং এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে তার মানে এর সাথে এস বাই এস মানে যুক্ত হবে। যদি এটা সিঙ্গুলার হইতো তাহলে যুক্ত হইতো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হইতো তাহলে ভার্বের সাথে আমি এস বাই এস যুক্ত করতাম। যেহেতু সাবজেক্টটা আমার প্লুরাল, এখানে দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড দুইটা জিনিসকে বোঝাচ্ছে। সো সাবজেক্ট প্লুরাল হওয়ার কারণে ভার্বটাও এখানে প্লুরালই থাকে, মানে থেকে যাবে। আর আমি কি বলছিলাম যে যখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে তখন সিঙ্গুলার, না হলে সেটা প্লুরাল। যেহেতু এটা প্লুরাল করতে হবে তার মানে আমি এখানে এস বাই এস যুক্ত করতে পারবো না। ওকে, তারপরে যে সেন্টেন্সটা এটাতে বলা হচ্ছিল যে ইনফ্যাক্ট বস্তুত ক্রিকেট ড্যাশ দ্য জেন্টলম্যানস গেম, ক্রিকেটকে বলা হয় ভদ্রদের খেলা। ঠিক আছে, এই যে ক্রিকেট ড্যাশ দ্য জেন্টলম্যানস গেম, ক্রিকেটকে ভদ্রদের খেলা বলা হয়, বা ভদ্র মানুষের খেলা বলা হয়ে থাকে। সো এখানে যে জিনিসটা সেটা হচ্ছে বলা হয়ে থাকে, তার মানে কেউ একটা বলে, তাই না, কেউ এই জিনিসটা বলে, বা আমরা সবাই এই জিনিসটা বলি যে ক্রিকেট একটা শান্ত খেলা বা ভদ্র মানুষের খেলা, এখানে এত বেশি গ্যাঞ্জাম নাই, এখানে ফুটবলের মতো ফাউল করা যায় না। ঠিক আছে, সো এই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু বলি। সো এই জিনিসগুলো কারা বলে, আমরা বলি, ক্রিকেট কিন্তু নিজে বলে না। সো সাবজেক্ট যখন কোনো কিছু নিজে না বলে
এবং সাবজেক্ট যদি বস্তুগত কোনো জিনিস হয় তখন সেটা প্যাসিভ ভয়েস হয়ে যায়। ঠিক আছে, সব ক্ষেত্রে না, কিছু কিছু ব্যতিক্রম আছে সব জিনিসেরই, তবে ম্যাক্সিমাম টাইমে এটা কি হয়ে যায়, প্যাসিভ ভয়েস হয়ে যায়। আর যখন প্যাসিভ ভয়েস হয় তখন প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হয় এবং মেইন ভার্বের V3 ফর্ম করে ফেলতে হয়। তার মানে এখানে যে কলটা আছে এই কলটাকে আমাদেরকে V3 করতে হবে এবং এর আগে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাহলে কোন অক্সিলারি ভার্বটা এখানে আমি নিয়ে আসবো? যেহেতু আমরা জানি প্যাসেজটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স থেকে, এবং প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এই সাবজেক্ট অনুযায়ী, এবং আমরা মানে এখানে বলছিলাম যে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে, তার মানে সাবজেক্ট অনুযায়ী আগে আমরা একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসব। তো ক্রিকেট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, যার কারণে এখানে আমরা হচ্ছে কি করতে পারি, ইজ ভার্বটাকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, ইজ ভার্বটাকে আমরা নিয়ে আসলাম। আর যেটা বললাম যেহেতু প্যাসিভ, প্যাসিভ করার জন্য এই কলটা কি হয়ে যাবে, কলটা হয়ে যাবে কল্ড। তার মানে এটা হয়ে গেল কি, ইজ কল্ড। ঠিক আছে, তাহলে ইনফ্যাক্ট ক্রিকেট ইজ কল্ড দ্য জেন্টলম্যানস গেম। ওকে, এরপর যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইট ড্যাশ আস উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন। এটা কি করা হচ্ছে, মানে এটা কি করে, এটা আমাদেরকে এন্টারটেইনের কথা বলতেছে, মানে এটা আমাদেরকে আনন্দ দেয় উইথ পোলাইটনেস, মানে ভদ্রতার সাথে এবং একটা নিয়মানুবর্তিতার সাথে, নিয়মের সাথে, সুন্দরভাবে, খুব শান্তভাবে এটা আমাদেরকে কি করে, এন্টারটেইন করে থাকে। সো এখানে সাবজেক্টে কি, সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, তার মানে ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। আর ভার্ব কখন সিঙ্গুলার হয়, যখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তার মানে আমার এখানে ভার্বের সাথে এস বা ইএস যদি আমি যুক্ত করে দেই তখন কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী আর কি। তো এটা আমি এন্টারটেইনস করে দিলাম, এন্টারটেইনস করে দেওয়ার কারণে কি হয়ে গেল, এই ভার্বটা সিঙ্গুলার হয়ে গেল এবং এটা রাইট হয়ে গেল। এরপরে যেই সেন্টেন্সটা রয়েছে এখানে বলা হচ্ছে আ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি ড্যাশ অ্যামাং, কি বলছে, দ্য প্লেয়িং নেশনস থ্রো ইট। বলতেছে এটা যেই দেশগুলা খেলে, দুইটা দেশের মধ্যে আসলে ভ্রাতৃত্ববোধ জাগায় দেয়, মানে এই খেলাটা ভ্রাতৃত্ববোধের একটা চেতনাকে মানে জায়গা দেয়। সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি, এই ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি মানে একটা জিনিসকেই বোঝায়, এটা মানে হচ্ছে ভ্রাতৃত্ববোধ বা সম্মিলিত কোনো একটা বিষয় এরকম। তো এখানে যে জিনিসটা বলতেছে, তাহলে এই ভার্বটাকে কি করতে হবে, আগে আমরা একটু ভেবে নেই যে সিঙ্গুলার করব না নাকি প্লুরাল করে ফেলবো। তো এটা মানে সলভ করতে গেলে সিঙ্গুলার ভার্বটাকে সিঙ্গুলার করব বা প্লুরাল করব, এই জিনিসটা জানতে হলে আমাদেরকে কি করতে হবে, সাবজেক্টটার দিকে দেখতে হবে যে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। তো এখানে যেহেতু অ্যান্ড আছে তাইলে কি সাবজেক্টটা প্লুরাল হয়ে যাবে। যদি অ্যান্ড দেখে আমরা মনে করি যে সাবজেক্ট প্লুরাল হয়ে যাবে তাইলে আসলে ভুল। কেন ভুল, কারণ এই যে এই জায়গাটা থেকে, মানে আমি যদি বলি এখানে সাবজেক্ট কোনটা, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি সাবজেক্ট কোনটা, তোমার মনে হতে পারে আর সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি পুরোটাই হচ্ছে সাবজেক্ট। বাট এইরকমটা ভাবলে আসলে ভুল হয়ে যাবে, কারণ এটা কোনো সাবজেক্ট না। সাবজেক্ট হচ্ছে এ সেন্স বা আ সেন্স, এতটুকু জায়গা হচ্ছে আমাদের সাবজেক্ট। আর এই যে জায়গাটা আছে অফ থেকে শুরু করে এই পর্যন্ত, এটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। সো এইটা বাক্যে এত বেশি গুরুত্বপূর্ণ না, এটাকে বাদ দিয়েও আমরা সেন্টেন্স ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তো যার কারণে যে জিনিসটা হয়েছে যে সাবজেক্টটা এখানে হচ্ছে আর সেন্স, আর সেন্স হওয়ার কারণে কয়টা সেন্স, আর সেন্স মানে একটা সেন্স। ঠিক আছে, তার মানে এটা কি সিঙ্গুলার, তাইলে কি হয়ে যাবে, এই যে এই ক্রিয়েটটা ক্রিয়েটস হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আসলেই কি ক্রিয়েটস হবে, আসলেই কি ক্রিয়েটস হবে, এটা কি বলতেছে, আ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি ড্যাশ আমং দ্য প্লেয়িং নেশনস থ্রো ইট। মানে এটার মাধ্যমে কি হয়, একটা ভ্রাতৃত্ববোধের চেতনা জাগ্রত হয়। ঠিক আছে, এটা হয় মানে কেউ না কেউ এটা করে। ঠিক আছে, এটা কিন্তু আর সেন্স নিজে করে না, এই সাবজেক্টটা নিজে করে না, এটা আমরা করি বা আমাদের ভিতর থেকে এটা তৈরি হয়। ঠিক আছে, তো আমাদের ভিতর থেকে যখন এটা তৈরি হয় তাহলে কি হবে, এটা প্যাসিভ হয়ে যাবে। আর প্যাসিভ হইলে কি হয়, ইজ, মানে ইজ না সবসময়, এটা অক্সিলারি একটা ভার্ব চলে আসে এবং V3 করতে হয়। তাইলে V3 করলে কি হবে, ইজ ক্রিয়েটেড। সো প্যাসিভ করার পর কি হয়ে গেল, এটা আ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি ইজ ক্রিয়েটেড অ্যামং দ্য প্লেয়িং নেশনস থ্রো ইট। ঠিক আছে, এটার মাধ্যমে কি হয়, প্লেয়িং নেশনসগুলোর মাধ্যমে ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটিটা জাগ্রত হয়। ওকে, এরপর যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ। বাংলাদেশে ক্রিকেটটা বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় একটা খেলা। দ্য ইংলিশ ড্যাশ ইট হেয়ার ইন দিস সাবকন্টিনেন্ট অ্যান্ড সিন্স দেন ইট ড্যাশ
অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেনমেন্ট। আচ্ছা, বিশাল সেন্টেন্স, আমরা ছোট্ট ছোট্ট করে আলোচনা করব। এখানে বলা হচ্ছে যে দ্য ইংলিশ, এখানে দ্য ইংলিশ বলতে ইংরেজ জাতিকে বোঝানো হয়েছে। সো দ্য ইংলিশ মানে ইংরেজ জাতিরা ড্যাশ ইট হেয়ার, মানে তারা এটা এখানে খেলেছিল। মানে এই যে খেলাটা, ক্রিকেট খেলাটা, এটা কিভাবে আসছে? ইংরেজ জাতি থেকে কিন্তু আসছে। আর ইংরেজ জাতিরা কি করছিল? আমাদের এখানে এসে তারা খেলছিল। তারপর আসলে ধীরে ধীরে এই সাবকন্টিনেন্টে এই ক্রিকেট খেলার প্রচলনটা ঘটে। তো এই যে জিনিসটা, যে দ্য ইংরেজ, সরি, দ্য ইংলিশ ড্যাশ ইট হেয়ার, মানে প্লে ইট হেয়ার, এই যে প্লেটা এখানে পুরো জাতিকে বোঝাচ্ছে। এবং এই যে প্লেটা, তার মানে কি তারা খেলেছিল, অতীতের কথা কিন্তু বলতেছে। আমি যেটা বলছিলাম যে ফুল প্যাসেজটা এখানে প্রেজেন্ট টেন্সের, বাট কিছু কিছু জায়গায় এমন হতে পারে যেখানে তোমার পাস্ট টেন্সটাকেও মানে অনেক সময় বোঝাতে পারে। তাহলে যখন এরকম বোঝাবে, পাস্ট টেন্স বোঝাবে, তখন কি হয়ে যাবে? তখন এটা ডেফিনেটলি প্লেড হয়ে যাবে। তাহলে কি হয়ে যাচ্ছে? দ্য ইংলিশ প্লেড ইট হেয়ার, তারা এটা এখানে খেলেছিল। ইন দিস সাবকন্টিনেন্ট, সাবকন্টিনেন্ট মানে হচ্ছে উপমহাদেশে, মানে আমাদের এই ভারত উপমহাদেশে তারা এটা খেলেছিল। অ্যান্ড সিন্স দেন, এবং তারপরের থেকে, ইট ড্যাশ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেনমেন্ট, তারপরের থেকে শুরু করে এখন পর্যন্ত এটা আমাদের কি মানে আমাদের যে মানে এন্টারটেইনমেন্টের যে জায়গাটা, সেই জায়গাটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, বা ইন্ট্রিগাল পার্ট মানে ভেতরের সাথে জড়িত, একদম কানেক্টেড একটা জায়গা, মানে কানেক্টেড একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে এই আমাদের ক্রিকেট খেলাটা। তাহলে কি বলতেছে এখানে? যে তখন থেকে এখন পর্যন্ত, মানে আগে একটা জিনিস শুরু হয়েছে এবং তখন থেকে এখন পর্যন্ত যে জিনিসটা, মানে সেই জিনিসটা ঘটতেছে। তো এই ধরনের যদি কোনো জিনিস হয় যে আগে আগে শুরু হয়েছে এবং তা এখনও সেটা চলতেছে, তাহলে সেটা কি হয়ে যায়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। ঠিক আছে, সেটা কি হয়ে যায়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন হয়ে যায়, এটার আরেকটা উপায় আছে, মানে সহজে চেনা, সেটা হচ্ছে অলরেডি যদি কোনো কথা হয়ে যায়, মানে অলরেডি থাকতে হবে সেন্টেন্সে, এটা বিষয় না। যদি অলরেডি মানে যে ইয়াটা মানে হয়ে গেছে, বা মানে অলরেডি একটা জিনিস হয়ে গেছে, এরকম যদি বুঝায়, মানে এই সেন্টেন্সটাও যদি বুঝায় থাকে, তাহলে টেন্স হয়ে যায়। তো এখানে যে জিনিসটা বলতেছে যে ইট ড্যাশ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আর এন্টারটেনমেন্ট, এটা হয়ে গেছে মানে আগের থেকে হয়ে আসতেছে আর কি, এরকম একটা বিষয়। যার কারণে এটা কি হয়ে যাবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। ঠিক আছে, পারফেক্ট টেন্স হইলে কি হয়? এখানে যেহেতু আমাদের সাবজেক্ট আছে ইট, মানে দেন এর পর ইট সাবজেক্ট, তো ইট হচ্ছে সিঙ্গুলার, যার কারণে এখানে ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। যার কারণে এখানে কি হবে না? ইট হ্যাভ হবে না, হবে হচ্ছে ইট হ্যাজ। আর বিকাম, যেটা বিকামের ভিত্তি বিকামই হয়, তো এটা বিকামই থেকে যাবে। এরপর যেটা বলতেছে আওয়ার টিম ড্যাশ অফ স্কিল প্লেয়ার্স। আওয়ার টিম মানে আমাদের যে টিমটা, এটা টিম কি? টিম হচ্ছে একটা ফুল, মানে টিমকে বোঝানো যায়, এটা কিন্তু প্লুরাল আওয়ার টিমটা কিন্তু এখানে সিঙ্গুলার। ঠিক আছে, এটা কিন্তু প্লুরাল না, এটা মনে রাখতে হবে। কেন এটা প্লুরাল না, কেন এটা সিঙ্গুলার হইলো? কারণ হচ্ছে যে এটা ফুল টিমটাকে বোঝাচ্ছে, একত্র করে একবারে বোঝাচ্ছে যে এটা একটা টিম, এরকম। এই জন্য আওয়ার টিম ড্যাশ অফ স্কিল প্লেয়ার্স। তো আমরা বলছি যখন আমাদের সিঙ্গুলার হবে তখন কি হবে? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়ে যাবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাইলে আমরা এখানে যুক্ত করে দিই কনসিস্ট। সো যুক্ত করে দিলাম এবং এটা আমাদের রাইট হয়ে গেল। এরপর যে জিনিসটা সেটা হচ্ছে বা যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে দে অলরেডি, এই যে সুন্দর একটা কথা পেয়ে গেছি, অলরেডি। আমি কি বলছি কিছুক্ষণ আগে? যে অলরেডি মানে যেখানে অলরেডি সেন্টেন্সের মধ্যে থাকলে এটা বুঝে নিতে হবে যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, অলরেডি থাকলে এটা বুঝে নিতে হবে। তাইলে এখানে কি হচ্ছে? এখানে কি সাবজেক্ট রয়েছে আমার? এখানে আছে হচ্ছে দেই। দেইটা কি? প্লুরাল। তার মানে এটা কি হয়ে যাবে? ভার্বটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। তাহলে হ্যাভটা হচ্ছে প্লুরাল ভার্ব আর হ্যাভটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে কোনটা এখানে বসাবো আমি? ডেফিনেটলি আমি এখানে হ্যাভ বসাবো। হয়ে যাবে হ্যাভ। আর যে শো ভার্বটা রয়েছে, এটার ভি3 ফর্ম হচ্ছে শন। তারপর হয়ে গেল দে অলরেডি হ্যাভ শোন দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস, বাট ইট ইজ আ ম্যাটার অফ সরো। কিন্তু এটা দুঃখের বিষয় দ্যাট যে আওয়ার প্লেয়ার্সটা কি? এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? ডেফিনেটলি এটা প্লুরাল। তার মানে এই ভার্বটা কি হয়ে যাবে? ভার্বটা প্লুরাল হয়ে যাবে। তাহলে আওয়ার প্লেয়ার্স ড্যাশ সো পুরলি, মানে আওয়ার প্লেয়ার্স ড্যাশ সো পুরলি, মানে আমার মানে আমাদের হচ্ছে খেলোয়াড়রা এটা খুব খারাপভাবে খেলেছে, খুব বাজেভাবে খেলে। ঠিক আছে, তো এই যে জিনিসটা সেটা হচ্ছে যে আওয়ার প্লেয়ার্স ড্যাশ প্লে, তাইলে এটা কি হয়ে যাবে? আওয়ার প্লেয়ার্স যেহেতু আছে প্লুরাল হয়ে যাবে। তাহলে প্লুরাল হইলে কি হয়?
প্লুরাল হইলে প্লুরালই থাকবে, মানে ভার্বের সাথে এস বা এস কোনো কিছু বসবে না, প্লেই থেকে যাবে। আওয়ার প্লেয়ার্স প্লে সো পুরলি, ঠিক আছে। এরপর দ্যাট আওয়ার কান্ট্রিমেন, যার ফলে আমাদের দেশের মানুষজন, এই যে আমাদের দেশের মানুষজন, দ্যাট দিয়ে আরেকটা নতুন ক্লোজ শুরু করা হয়েছে, এবং এই ক্লোজের সাবজেক্টটা হচ্ছে আওয়ার কান্ট্রিমেন। তো আওয়ার কান্ট্রিমেন কি হয়েছে, বিকাম অ্যাস্টোনিস্ট। এবং এটা যেহেতু আমাদের প্লুরাল, তার মানে ভার্বটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে, তার মানে এখানে এস বা ইএস কোনো কিছুই বসবে না ভার্বের সাথে। তাইলে বিকামটা কি হয়ে যাবে, বিকামটা বিকামই থেকে যাবে। যদি এটা আমার সিঙ্গুলার হইতো সাবজেক্টটা, তাইলে আমি এখানে বিকামস করে দিতাম। আশা করি যে আমি বুঝাইতে পারছি বিষয়গুলো তোমাদেরকে, এবং আমি ক্লাসটা সুন্দরভাবে ডেলিভার করতে পারছি। আমি জানি না কতটুকু হয়েছে ঠিকঠাক, বাট আমার মনে হয় যে আমি মোটামুটি যে থিমটা, যে কিভাবে আসলে সলভ করতে হয়, সেটা বুঝাইতে পারছি। এবং এই ক্লাসটাতে আমি সব কিছু মানে একটু ডিটেলসে একটু বেশি কথা বলে ফেললাম, বাট আদার্স যে ক্লাসগুলো থাকবে এই রিলেটেড, মানে অন্যান্য যেই সালের প্রশ্ন আমরা সলভ করবো, সেখানে আমরা এত বেশি কথা বলবো না, ডিরেক্ট আমরা কোশ্চেন সলভ করবো। সো যারা হচ্ছে যে ওই ক্লাসগুলোতে যারা জয়েন করবা পরবর্তীতে, তারা এসে এই ক্লাসটা একবার, মানে প্রতিবার যদি কোনো কিছু ভুলে যাও, এখানে আমি সব জিনিসই বলে দিলাম একটু ডিটেলসে। সো তোমরা যখন ওই জিনিসটা ভুলে যাবা, ঠিক আছে, যে কোনো জিনিস যদি ভুলে যাও, আমি তখন কিন্তু ডিরেক্টলি সেখানে সলভ করব। মানে এত বেশি আমি কথা বলবো না, আমি সাবজেক্ট সিঙ্গুলার, তার মানে সিঙ্গুলার ভাবে এইভাবে হবে, এইভাবে আমি ডিরেক্টলি সলভ করে ফেলবো, সময় কম লাগবে। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে, যদি কোনো কিছু ভুলে যাও, কোনো রুলস টুলস যদি ভুলে যাও, তাহলে এখানে এসে তোমরা হচ্ছে কি বলে যে এটা দেখে নিতে পারো, এই ভিডিওটা আবার দেখে নিলে তাহলে তোমরা এখানে উপকৃত হবে এবং বুঝতে পারবা ক্লিয়ারলি। আরেকটা যেই বিষয় সেটা হচ্ছে, যদি কোনো গ্রামারে প্রবলেম হয়, তাহলে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে দেখানো নাম্বারে বা হোয়াটসঅ্যাপে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো। ইংলিশ নিয়ে যে কোনো প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারো। আর শেয়ার করলে যে তোমার আমার কোর্স কিনতে হবে বা কিছু করতে হবে, বিষয়টা এরকম না। যে কোনো হেল্পের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। সো এই ছিল আজকের ক্লাস, সবাই ভালো থাকবা, আর আমার জন্য দোয়া করবে যেন এরকম আরও ভিডিও তোমাদের জন্য বানাইতে পারি। সো ঠিক আছে, আল্লাহ হাফেজ ফর টুডে। পরে আরেকটা ভিডিওতে নতুনভাবে দেখা হবে, কথা হবে। ওকে, বাই।